নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আসুন শুরু করি আজকের গল্প পাঠ। তারাপদ রায়ের লেখা কাঁঠাল কাঠের পিঁড়ি। আমাদের গ্রামের বাড়ির সামনে দিয়ে ইউনিয়ন বোর্ডের মানে তৎকালীন পঞ্চায়েতের রাস্তাটা ছিল খুব নিচু। সেটা ছিল ইংরেজরা যাকে বলে ফেয়ার ওয়েদার রোড, অর্থাৎ ভালো আবহাওয়ায় ব্যবহার করা যায়, অন্য সময় জল কাদার জন্য যাতায়াত কঠিন। তবে বর্ষাকালে ধলেশ্বরীর জল ওই রাস্তা দিয়ে ঢুকে যেত, রীতিমতো স্রোত। নৌকো চলে যেত ওই রাস্তা ধরে। তখন আমাদের গ্রাম হয়ে উঠত ভেনিস শহরের মতো। প্রত্যেক বাড়ির উঠোনে একটি করে নৌকো। এবারই ওবারই যাতায়াত হতো নৌকোয়। বাজারে স্কুলে যেতে হলে নৌকো ছাড়া গতি নেই। আমাদের বাড়ির সদরে ইউনিয়ন বোর্ডের রাস্তার পাশ ঘেঁষে একটা প্রাচীন কাঁঠাল গাছ ছিল। বর্ষাকালে যখন খাল দিয়ে নৌকো চলাচল শুরু হতো, ওই কাঁঠাল গাছটার গুঁড়ির সঙ্গে নৌকো এসে বাঁধত। আমাদের বাইরের বাড়ির সামনের অংশটুকুর নামই হয়ে গিয়েছিল কাঁঠাল ঘাট, কেউ কেউ বলতো মান্ধাই ঘাট। আমাদের টাঙ্গাইল জেলার উত্তরে মধুপুর গড়ে আদিবাসী মান্ধাইদের বাস। মকাই, রাঙালু, কাঠ, টিয়া পাখি আর কাঁঠাল নিয়ে আসতো মান্ধাইরা আমাদের এলাকায়। এইরকমই একটা কাঁঠালের বিচি থেকে আমাদের কাঁঠাল ঘাটের গাছটা জন্মেছিল অনেক কাল আগে। সাধারণত পাহাড়ি অঞ্চলের গাছ সমতলে জন্মাতে বা বাড়তে চায় না, কিন্তু এই গাছটা জন্মেছিল এবং মহিরুহের চেহারা নিয়েছিল। খুব উঁচু নয়, কিন্তু বিশাল চওড়া। ঘন কালো পাতায় ছাওয়া গাছটিকে দেখলে মনে হতো ওর নিচে দুদণ্ড বিশ্রাম করি। বিশাল গোল গুড়ি, ডালে ডালে নানা জাতের পাখির বাসা। একসঙ্গে কাঁঠাল হতো তা অন্তত 1000 খানেক। একেবারে গাছের গোড়া থেকে গুঁড়ি ঘিরে ছোট ছোট খাজা কাঁঠাল। আমরা তো সারা বছরই শহরের বাড়িতে থাকতাম। গ্রামের বাড়িতে থাকতেন ঠাকুরদার বিধবা খুড়িমা। তিনি মন্দির, বিগ্রহ, জমি, জিরেত ইত্যাদি প্রবল প্রতাপে দেখাশোনা করতেন। তার কথা অমান্য করার লোক আমাদের সংসারে বা আশেপাশে কেউ ছিল না। সে বছর খুব বর্ষা হয়েছিল। আমরা শহর থেকে রথের মেলায় গিয়েছিলাম, আমি, দাদা আর মা। ঠাকুরদা আমাদের নিয়ে গিয়েছিলেন। সঙ্গে সহায়িকা ছিলেন আন্নামা নামে আমাদের এক দূর সম্পর্কের আত্মীয়া, বিধবা। আমাদের বাড়িতেই থাকতেন, কাজকর্ম করতেন। সেবার রথ পড়েছিল সপ্তাহের শেষে। ঠাকুরদা ঠিক করেছিলেন আমাদের সবাইকে নিয়ে রথের মেলার পরে গ্রামের বাড়িতে রাত্রিবাস করে পরের দিন থেকে সন্ধেবেলা ফিরবেন। আমাদের বাড়ি থেকে রথের জায়গাটা ছিল মাইল 5-6 দূরে, আর সেখান থেকে আমাদের গ্রাম ছিল আরো 6 মাইল দূরে। রথের মেলা থেকে প্রচুর ফজলি আম, ধামা ভর্তি বিন্নি ধানের খই আর চিনির মঠ, কিছু গৃহস্থালির জিনিস, গুটি, দা, বেতের ধামা, এসব কিনে আমরা সন্ধ্যায় সন্ধ্যায় মান্ধাই ঘাটে পৌঁছলাম। জলে টইটুম্বুর গ্রামে মান্ধাই ঘাট ও তার পিছনের মন্দির, উঠোন, বাসা বাড়ি এগুলোই যা একটু কচ্ছপের পিঠের মতো উঁচু হয়ে রয়েছে। ঘাটে নৌকোর গাদাগাদি ভিড়। আমরা পৌঁছতেই মালিকের নৌকো দেখে সবাই নিজেদের নৌকোগুলো একটু একটু সরিয়ে ঘাট পর্যন্ত আসার জায়গা করে দিল। আমরা ঠিক সময় এসেছিলাম। আমরা নামতে নামতে প্রচন্ড বেগে ঝড় এলো। মন্দিরের চাতালে 2-1 লোক প্রসাদ খাচ্ছিল। তারা দৌড়ে ছুটে গিয়ে মন্দিরের মধ্যে আশ্রয় নিল। আমরাও তাড়াতাড়ি উঠোনটুকু পেরিয়ে আমাদের কোঠা বাড়ির বারান্দায় উঠলাম। খুড়ি ঠাকুমা লণ্ঠন হাতে দাঁড়িয়েছিলেন। ভেতরের বড় ঘরটায় একটা ছোট হ্যাজাক চলছে। এ বাড়িতে একসময় 25-30 জন লোক থাকতো। বড় বড় তক্তপোষ, এক একটায় 4-5 জন শুতে পারে। ঘরে ঢোকার পর মা ঠাকুরদাকে বললেন, রথের মেলার জিনিসপত্র সবই তো নৌকোয় রয়ে গেল। ঠাকুরদা বললেন, নৌকো দড়ি ছিঁড়ে যদি ভেসে না যায় তবে এই ঝড়ে কিচ্ছু হবে না। তাছাড়া নৌকোয় মাঝিরা তো আছে। সাধারণত ভরা বর্ষায় কখনো তেমন ঝড় হয় না,
কিন্তু আমাদের ওখানে আষাঢ় শ্রাবণে কখনো কখনো হঠাৎ প্রবল ঝড় হতো। সেদিন সেই ঝড় গভীর রাত পর্যন্ত ছিল। সবচেয়ে আশ্চর্য কাণ্ড ঘটে ঝড় থামার পরে। তখনও বড় বড় ফোঁটায় বৃষ্টি থেমে থেমে পড়ছিল। রাতে মা খুড়ি ঠাকুমার সঙ্গে পাশের ঘরে শুল। আমি, দাদা, ঠাকুরদা বড় ঘরটায় শুলাম। তার আগে আমি আর দাদা গাছ পাকা বর্তমান কলা আর ফজলি আম দিয়ে দুধ ভাত খেয়েছি। দুধ ভাত অবশ্য আমাদের নিয়মিত নৈশ খাদ্য ছিল। অন্যেরা তাজা ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিল। তখন ধলেশ্বরীতে প্রচুর ইলিশ। আমার মা খুব ইলিশ ভালোবাসতেন। ঠাকুরদা তো সন্ধ্যার পর প্রায় কিছুই খেতেন না, বাতাসা কিংবা হালকা দুধ খই দিয়ে খেতেন। বৃষ্টির শব্দ শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মাঝরাতে প্রচন্ড শব্দে আর একটা ঝাঁকুনিতে ঘুম ভাঙল। মান্দাই ঘাটে মানুষদের আর্ত চিৎকার, কয়েকশো পাখির সমবেত কলরব, গ্রাম্য কুকুরের গর্জন। ঘটনাটা কি আমরা বুঝবার আগে ঠাকুরদা বললেন, ভূমিকম্প। একটু পরে ঘাটের মাঝি মাল্লারা কোঠা বাড়ির বারান্দায় উঠে এলো। আমরা বেরোতে গিয়ে দেখি সামনের দরজা খোলা যাচ্ছে না। পিছনের দরজা খুলে উঠোন ঘুরে বাইরে আসতে দেখি বিশাল কাঁঠাল গাছটা মুখ থুবড়ে পড়ে আছে। তাড়াতাড়ি হাত দা এনে সামনের ঘরের দরজার মুখের ডালপালাগুলো কেটে সরিয়ে দিয়ে বেরোনোর রাস্তা করা হলো। খুড়ি ঠাকুমা কিন্তু নির্বিকার। মার কাছে শুনেছি প্রথম শব্দটা হওয়ার পরে তিনি নির্বিকারভাবে মালা জপা শুরু করেন অত্যন্ত দ্রুত গতিতে এবং মাকে ইশারায় তার পাশে বসতে বলেন। গ্রামশুদ্ধ লোক ওই গভীর রাতে ভিড় করে দেখতে এলো এই সাংঘাতিক কাণ্ড। মান্ধাই ঘাট থেকে আস্তে আস্তে নৌকোগুলো অন্যত্র নিরাপদ আশ্রয়ের খোঁজে রওনা হলো। একটা নৌকোরও কোনো ক্ষতি হয়নি, কারণ গাছটা সামনের দিকে শুকনো ঘাট আর মন্দিরের চাতালের ওপর পড়েছিল। অল্পের জন্য মন্দির আর কোঠা বাড়ি বেঁচে গেছে। গ্রামের সবাই বলাবলি করছিল এই কাঁঠাল গাছটা তারা সবাই জন্ম থেকে দেখেছে। কথাটা হয়তো পুরোপুরি সত্য নয়, কিন্তু লোকে এরকম ভাবতে ভালোবাসে। পরদিন লোকজন লাগিয়ে গাছের ডালপালা ছেঁটে পরিষ্কার করা হলো। গ্রামের লোকেরা এসে একটা দুটো করে কাঁচা কাঁঠাল নিয়ে গেল। ছাগল খুব কাঁঠাল পাতা খেতে ভালোবাসে। এই বর্ষার মধ্যে বেলা হতে না হতে কোথা থেকে দু তিনটে ছাগলও চলে এলো কাঁঠাল পাতা খাওয়ার জন্যে। শেষ রাতে বৃষ্টি থেমে গেছে। ঠাকুরদা আমাকে আর দাদাকে নিয়ে একটা ডিঙিতে করে গ্রামের কিনারে গিয়ে মাঝিদের কাছ থেকে বড় বড় কয়েকটা ইলিশ মাছ কিনে আনলেন। সেদিন দুপুরেও ইলিশ মাছ, ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছের গাদা ভাজা, হালকা সর্ষে দিয়ে ভাপা ইলিশ মাছের পেটি, ইলিশ পাতুরি, ইলিশ মাছের ঝোল ভাত, শোলা কচু দিয়ে ইলিশ মাছের মাথা আর পাকা তেঁতুল দিয়ে ইলিশ মাছের লেজার টক। কিশোর রসনার সেই পরিতৃপ্তির স্বাদ আজও জিভে লেগে রয়েছে। পরদিন ঠাকুরদার কাছারি খোলা, সুতরাং সন্ধ্যাবেলা রওনা হতেই হলো। আমরাও সঙ্গে ফিরলাম। তবে আসার আগে একটা ব্যাপার খুব, খুড়ি ঠাকুমা একটা গোলমাল পাকালেন। এরকম তিনি প্রায়ই করতেন। তিনি ঠাকুরদাকে বললেন, ফলবান প্রাচীন বৃক্ষ সমূলে বাস্তবিটায় উৎপাটিত হয়েছে। একটা শান্তি সুস্থান করতেই হবে, না হলে গৃহস্থের অমঙ্গল হবে। খুড়ি ঠাকুমা পণ্ডিত বংশের কন্যা। দু একবার মৃদু প্রতিবাদ করার পর ঠাকুরদা অবশেষে রাজি হলেন। ঠিক হলো আশ্বিন মাসে পুজোর আগে আগে তিনি বাড়ির সবাইকে নিয়ে আসবেন। শান্তি সুস্থানের আচার, আয়োজন, পুরোহিত এসব যেন ঠিক করা থাকে। আমাদের সেরেস্তার নায়েব মশাইকে ডেকে ঠাকুরদা টাকা পয়সার কথা বলে দিলেন। আর এটাও ঠিক হলো ভাদ্রের শেষে গ্রামের হাটে ঢোল শহরত করে এই কাঁঠাল গাছটা নিলামে বেচা হবে। এটা দেবোত্তর সম্পত্তি, সব আইন মেনে চলতে হবে। ঠাকুরদা এই আশ্বিন মাসে শান্তি সুস্থানের সময় এসে মন্দির চাতালে নিলাম ডাকাবেন। আমরা সেদিন সন্ধ্যার মধ্যে শহরের বাড়িতে ফিরে এলাম। আমি আর দাদা ফিরে আসার পর প্রত্যহই দিন গুনতাম শান্তি সুস্থান, নিলাম এসব দেখতে যাওয়ার জন্য। সেপ্টেম্বরের শেষে এক সপ্তাহ ধরে
সেকেন্ড টার্মিনাল পরীক্ষা। তার কয়েকদিন পরেই মহালয়া। মহালয়ার সময়ই আমরা বাড়ি শুদ্ধ সবাই আবার চললাম গ্রামের বাড়িতে। এবার আর নৌকোয় করে যাওয়া হবে না। মান্ধাইঘাট গাছ চাপা পড়ে আছে, তাছাড়া রাস্তা থেকে জল নেমে গেছে। এবার বাবা ঠাকুমা সবাই একসঙ্গে, তাছাড়া কাজের লোক, রান্নার লোক। 4টে ঘোড়ার গাড়ি করে আমরা চারাবাড়ি ঘাটে গিয়ে সেখান থেকে স্টিমারে আমাদের গ্রাম এলাসিনে গেলাম। সেখান থেকে আমরা ছেলেরা পায়ে হেঁটে আর মা ও ঠাকুমা আর রান্নামা একটা পালকিতে করে বাড়িতে পৌঁছলাম। আমাদের বাড়িতে অবশ্য দুর্গাপুজো হতো না, মহালয়াও বিশেষভাবে কিছু হয় না, তবে বাড়িতে পৌঁছে দেখলাম সেখানে এলাহি কাণ্ড চলছে। মান্ধাইঘাটের কাঁঠাল গাছের পারলৌকিক ক্রিয়া, শান্তি সস্তায়ন, এইসব নিয়ে। পরদিন থেকে দেবীপক্ষ শুরু হবে। দেবীপক্ষে প্রথম দিনই কাঁঠালের আত্মার শান্তির জন্য যথাযথ শেষকৃত্যাদি করা হবে। কাঁঠালের আত্মা কথাটায় বাবা ও ঠাকুরদা দুজনেই কেমন ঘাবড়িয়ে গেলেন, কিন্তু খুড়ি ঠাকুমা সাধারণ লোক ছিলেন না, তার নির্দেশ অমান্য করার সাহস কারণ নেই। একটা প্রশ্ন উঠেছিল মান্ধাই কাঁঠাল গাছের বয়স নিয়ে। প্রশ্নটা জরুরি, কারণ যত বয়স হয়েছিল তত পোয়া কাঁচা দুধ ওই গাছের গোড়ায় দিতে হবে। গ্রামের কোনো লোক গাছটির সঠিক বয়স বলতে পারেনি, তাদের এক কথা, জন্ম স্তব দেখছি। অবশেষে অশীতিপর হাজি শামসুদ্দিন বললেন, ওই মান্ধাই ঘাটে আগে একটা বাদাম গাছ ছিল, ছোটবেলায় ওই গাছের নিচে অনেক হাডুডু খেলেছেন। তার কথা মান্য করে ধরে নেওয়া হলো গাছটির বয়স 70। তার মানে 70 পোয়া বা 17.5 সের দুধ এখনকার 16 লিটার সেই গাছের ভাঙা গুড়িতে ঢালা হলো। পরদিন শান্তি সস্তায়ন মিটতে বেলা 3টে হয়ে গেল। বোটা শুদ্ধ বেগুন ভাজা, বড় বোয়াল মাছের লাল ঝোল, খেসারির ডাল আর লাল চাল দিয়ে খিচুড়ি। শেষ পাতে পোড়া বাড়ি থেকে নিয়ে আসা ছোট মৌচাকের মতো একটা করে চমচম দিয়ে মন্দিরের চাতালে কাঙালি ভোজন হলো। সেই কাঙালি ভোজনের এক প্রান্তে লুকিয়ে চুরিয়ে আমি আর দাদাও সবকিছু খেয়েছিলাম। এখনো বলি, সে অমৃত। দেশে বিদেশে চীনে, মোগলাই, জাপানি, ইংলিশ, ফরাসি কত রকম হোটেল রেস্তোরাঁয় কত রকম অখাদ্য, কুখাদ্য, সুখাদ্য খেলাম। জীবন্ত কেঁচো থেকে উট পাখির ডিমের অমলেট, কিন্তু মান্ধাই কাঁঠালের শ্রাদ্ধের সেই ভোজ, তার স্বাদ হে জীবনে ভোলা যাবে না। বিকেল 5টা নাগাদ নিলাম ডাকা শুরু হলো। কাঁঠাল গাছের কাঠ, বিশেষ করে প্রাচীন গাছের, অতি মূল্যবান। খাট, পালঙ্ক, দরজা, জানলা, নৌকো, সাঁকো সব কিছুতেই এর ব্যবহার। অত্যন্ত শক্ত কাঠ, টেকসইও বটে। হাটে ঘোষণা করা হয়েছিল বলে নিলামের সময় বেশ ভিড় হয়েছিল। বলা বাহুল্য, এরা সবাই কিনতে আসেনি, তারা নিলামের মজা দেখতে এসেছিল। নিলাম পরিচালনা করেছিলেন ঠাকুরদা নিজে। বাবার ওখানকার গোমস্তাবাবু এ ধরনের কাজে অভিজ্ঞ বলে ঠাকুরদা তাঁরই সাহায্য নিয়েছিলেন। আমরা বাড়ির সবাই মন্দিরের বারান্দায় বসে নিলামের মজা দেখছিলাম। অত বড় কাঁঠাল গাছটির সর্বনিম্ন ডাক ধরা হয়েছিল 10 টাকা। সেখান থেকে ডাক শুরু। শেষ পর্যন্ত 27 না 28 টাকায় নদীর ওপারের এক ধনী কাঠ মিস্ত্রি গাছটা কিনে নেয়। তাদের কাজ ছিল তক্তপোষ বানিয়ে নৌকোয় করে নদীর ধারে ধারে গিয়ে গ্রামের হাটের কাছে কয়েকটা তক্তপোষ নামিয়ে বিক্রি করা। তারা লোকজন সঙ্গে করে নিয়ে এসেছিল। দাম মিটিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কুড়ুল দিয়ে গাছের গোড়া থেকে কেটে এবং ওপরের ডালপালাগুলো ছেঁটে রেখে দিল। ঠাকুরদাকে বলল, আমাদের লোক পাড়ায় থাকবে, 2 একদিন পরে মান্দাই ঘাটে একটা করাতকল বসিয়ে কাঠ চেরাই করে তারপর নৌকোয় করে কারখানায় নিয়ে যাব, কোনো আপত্তির কারণ নেই। ঠাকুরদা বললেন, মান্দাই ঘাট তো খালি পড়ে আছে, শুধু যাওয়ার সময় ঘাটটা পরিষ্কার করে দিয়ে যাবে। আমরা তো শহরের বাড়িতে চলে এলাম। যথা সময়ে কাঠ মিস্ত্রিরা কাঠ চেরাই করে নিয়ে গিয়েছিল। বড়দিনের ছুটিতে এই গ্রামের বাড়িতে গিয়ে দেখি, ওই যেখানে মান্ধাই কাঁঠাল গাছটি ছিল সেই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা। তবে গাছের গুড়ি যেখানে কেটেছিল সেখানে ছোট ছোট কচি কাঁঠাল পাতা গজিয়েছে। এই সময় খুড়ি ঠাকুমার মাথায় একটা খেয়াল চাপে। গাছের গুড়িতে শিকড়ের ওপরে বেশ আঙুল 2-3 কাঠ রয়েছে, যেটা কাঠ মিস্ত্রিরা নিয়ে যায়নি। খুড়ি ঠাকুমার মাথায় খেয়াল চাপলো,
এই কাঠের চাকাটা বার করে চৌকো করে কেটে একটা বিশাল পিঁড়ি বানাবেন, যে পিঁড়িতে বড় খোকন আর ছোট খোকন অর্থাৎ আমি আর দাদা পাশাপাশি বসে খেতে পারি। খুড়ি ঠাকুমার হাতে বেশ কিছু নিজের টাকা সব সময় থাকতো। সেটা তার বাপের বাড়ির টাকা। সেখানে একটা আমবন তার বাবা বিধবা মেয়ের নামে লিখে দিয়েছিলেন। প্রত্যেক বছর পুজোর সময় সেই আম বিক্রির টাকা তার কাছে পৌঁছত। সে টাকা সবটাই তিনি জমাতেন, আর আমাদের বাড়ির টাকা খুব টিপে টিপে খরচ করে সব সময় তার হাতে কিছু থাকতো। শেষ পর্যন্ত অবশ্য খামখেয়ালি করে প্রায় সব সময় এই সমস্ত টাকা উড়িয়ে দিতেন। মান্ধাই কাঁঠালের কাঠ দিয়ে পিঁড়ি বানানোর বুদ্ধি খুড়ি ঠাকুমার মাথায় খেলে যাওয়ার পরে তিনি ছুতোর মিস্ত্রি আনলেন। তারা চৌকো ছিমছাম করে পিঁড়িটিকে দাঁড় করালো। সে এক বিশাল ব্যাপার, 3 ফুট বাই 2.5 ফুট, দেখলে মনে হয় ঘরের ছাদ। এরপর খুড়ি ঠাকুমা নিজে গিয়ে কাগমারিতে সূত্রধর পাড়ায় পিঁড়িটা নিয়ে গিয়ে একটা বিখ্যাত কাঠের কারিগরকে তার মনোমতো নির্দেশ দিলেন। 4 ধারে বর্ডার হবে, মধ্যিখানে বিরাট একটা পদ্মফুল, তার দুপাশে 2টো পাতা। 1 সপ্তাহের মধ্যে 2বার তদারকি করে গেছেন খুড়ি ঠাকুমা। তৈরি হওয়ার পরে তিনি আবার নির্দেশ দিয়ে 2টি পাতার দুপাশে বড় খোকন আর ছোট খোকন লিখিয়ে নিয়েছিলেন। কাঠ কেটে কেটে লেখা, কাঠ কেটে কেটে ফুল পাতা বর্ডার। অসামান্য কারুকাজ। লোকগুলোর যোগ্যতা অভিজ্ঞতা ছিল। 1 পুরুষ আগে সন্তোষের রাজবাড়ি তৈরি হওয়ার সময় তাদের নিয়ে আসা হয়েছিল। সেই থেকে আমাদের পাশের গ্রাম কাগমারিতে থেকে গেছে ওরা। এরপর মহোৎসব, যাকে বলে মোৎসব, হলো মকর সংক্রান্তির দিনে। আমাকে আর দাদাকে পিঁড়ির ওপর পাশাপাশি বসিয়ে খুড়ি ঠাকুমা ভাই ফোঁটার মতো করে কপালে চন্দনের ফোঁটা দিলেন। প্রদীপ জ্বালিয়ে শাঁখ বাজিয়ে আমাদের অভিষেক হলো। পিঁড়িটা আমাদের গ্রামের বাড়ি থেকে শহরের টাঙ্গাইলের বাড়িতে চলে এলো। আমি আর দাদা দুজনে অবশ্য একসঙ্গে কখনোই বসিনি, তবে গয়না বড়ি আমসত্ত্ব বানাবার কাজে ওই কাঠের ফুল পাতা খুব কাজে লাগতো। ছাদে রোদ্দুরে শুকিয়ে নিলেই সুন্দর ফুটে উঠত ফুল কাটা ডালের বড়ি, পাতা কাটা আমসত্ত্ব। বাংলাদেশ যুদ্ধের সময় আমাদের টাঙ্গাইলের বাড়ি লুট হলো। তখন আমরা অবশ্য কলকাতায়, বাবা মা দাদাও যুদ্ধের সময় কলকাতায় চলে এসেছিলেন। বড় বড় আলমারি খাট সব লুটেরারা নিয়ে গিয়েছিল, কিন্তু পিঁড়িটা ছাদে ছিল বলেই হয়তো তাদের নজর এড়িয়ে গিয়েছিল। যুদ্ধের পর বাড়িতে ফিরে গিয়ে বাবা মা সামান্য যা কিছু পেয়েছিলেন তার মধ্যে পিঁড়িটাই মূল্যবান। দাদা পিঁড়িটা ফেরত পেয়ে এত খুশি হয়েছিল যে শোয়ার ঘরে ওর মাথার কাছে পিঁড়িটা রাখত। বছর 4 পরে বাবার কাছ থেকে খুব জরুরি খবর পেয়ে আমি আমার ছেলে তাতাইকে নিয়ে টাঙ্গাইলের বাড়িতে গেলাম। দাদার শেষ অবস্থা, মৃত্যুশয্যায়। পাগলের ছন্নছাড়া জীবন। 40 বছর বয়সেই 80 বছরের চেহারা হয়েছে। আমাদের দেখে খুশি হলো। তাতাইকে বলল, আয়, নিজের বাড়ি ঘর জমি জমা ভালো করে চিনে নে। এগুলো অবশ্য অবান্তর কথা। এরপরে দাদা একটা পুরনো মোক্ষম রসিকতা করলো তাতাইয়ের সঙ্গে। বলল, আমার তো কিছু নেই তোকে দেওয়ার জন্যে, কিন্তু তোকে একটা জিনিস দেব, 7 পুরুষ বসে খেতে পারবি। রসিকতাটা অনেকেই জানেন, বহুকালের পুরনো। একালে অবশ্য চলে না। একালে তো সকলেই চেয়ার টেবিলে ভাত খায়। সেই যেকালে মানুষ কাঠের পিঁড়িতে বসে ভাত খেত, হে রসিকতা সেই সময়কার। এক বৃদ্ধ তার প্রত্যেক আত্মীয়কে বলেছিলেন, তোকে এমন একটা জিনিস দেব, 7 পুরুষ বসে খাবে। জিনিসটা আর কিছুই নয়, পিঁড়ি। মেঝেতে বসে খাওয়ার পিঁড়ি। ঠিক মতো রাখলে 7 পুরুষ বসে খেতে পারবে। তাতাইকে গল্পটা বুঝিয়ে বলায় তাতাই খুব হাসল। 2 দিন পরে দাদা মারা গেল। শ্রাদ্ধ শান্তি হয়ে যাওয়ার পর আমরা কলকাতায় ফিরলাম। আসার সময় তাতাই পিঁড়িটা সঙ্গে নিয়ে এলো। আমরা ঢাকা হয়ে এক ক্ষমতাবান বন্ধুর গাড়িতে সড়ক পথে সীমান্ত পর্যন্ত এসেছিলাম। শুল্ক দপ্তর বা পুলিশ আটকায়নি, শুধু বনগাঁয় রিক্সাওয়ালা পিঁড়িটার জন্য 5 টাকা বেশি নিয়েছিল। কলকাতার বাড়িতেও পিঁড়িটা তেমন ব্যবহার হয়নি। তাতাইয়ের ঘরে বইয়ের আলমারির পাশে পিঁড়িটা কাত করে রাখা আছে। বহুদিন হয়ে গেলেও তাতাই বিদেশে গেছে। সেও প্রায় 2 দশক হয়ে গেল। বছরান্তে 1-8 বার আসে, পারলে আমরাও যাই।
বছর 2 আগে সে একটি ইতালি দেশীয়া কন্যার পানি গ্রহণ করেছে। 2টি যমজ কন্যা হয়েছে। আমরা তাদের গিয়ে দেখে এসেছি। ফিরে আসার পর আমার 2 সুন্দরী পৌত্রী আমার শয়নে স্বপনে সব সময় অবস্থান করছে। অথচ তাদের বিহনে কেমন ফাঁকা ফাঁকা লাগে। এর মধ্যে একটা নিমন্ত্রণ পেলাম আমেরিকা থেকে। অল্পদিন আগেই সে দেশ থেকে ফিরেছি, তবু নাতনিদের টানেই বোধহয় আবার গেলাম। আমেরিকায় 2টো 32 কেজি ওজনের লাগেজ নেওয়া যায়। আমার একার আর কত লাগেজ লাগবে? একটা সুটকেসে আমার জামা কাপড়, কিছু খাবার দাবার, চিড়ের মুড়ির মোয়া, কড়া পাকের সন্দেশ, নাতনিদের জন্য পোশাক, এইসব নিলাম। আর দ্বিতীয় লাগেজটার জায়গায় নিলাম মান্ধাই পিড়িটা। ভেবেছিলাম বিমানবন্দরে আপত্তি করবে, কিন্তু শুল্ক বা অভিবাসন, এমনকি বিমান কোম্পানি কোনো আপত্তি করলো না। জিনিসটা আমার সঙ্গেই প্লেনে তুলে দিল। কিন্তু সান ফ্রান্সিসকো গিয়ে পিড়িটা খুঁজে পেলাম না। আমার ব্যাগ এলো, আরো সকলের জিনিসপত্র এলো, কিন্তু আমার সেই মান্ধাই পিড়ি, সেটা কোথাও নেই। বিরাট বিমানবন্দর, কোথায় কাকে কি বলি। শেষে এক মেম সাহেবকে ধরে কথাটা বললাম। তাকে বোঝাতে রীতিমতো কষ্ট হলো জিনিসটা ঠিক কি। সাহেব মেমরা কোনোদিন পিড়িতে বসেনি। তারা সাদামাটা মেঝেতে বসেছে, চেয়ারে বসেছে, টুলে বসেছে, বাক্সে বসেছে, সোফায় বসেছে, কিন্তু পিড়ির ব্যাপার সম্পর্কে কোনো ধারণাই নেই। কিছু বুঝতে না পেরে মেম সাহেব আরো 2-4 জনকে সংগ্রহ করলো। সবাই মিলে মাল আসবার কনভেয়ার বেল্টে এমনভাবে অত বড় জিনিসটাকে খুঁজতে লাগলো যেন আলপিন খুঁজছে। কিন্তু অত তন্ন তন্ন করে খুঁজেও কিছু হলো না। আমার মান্ধাই পিড়ি সান ফ্রান্সিসকো অব্দি পৌঁছয়নি, কিংবা পৌঁছলেও বিমানের পেটে থেকে গেছে। অবশেষে সবাই মিলে আমাকে সান্ত্বনা দিল, হয়তো সিঙ্গাপুরে বিমান বদলের সময় এদিক ওদিক হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে এসে যাবে। আমি ছেলের বাড়ির ঠিকানা রেখে গেলাম এবং প্রতিদিন 2 বেলা ফোনে খবর নিতে লাগলাম। কিন্তু কাঁঠাল কাঠের পিঁড়িটা উদ্ধার হলো না। মহাশূন্যে কোথায় কোন বিমানে পৃথিবীর কোন দূর দেশে এক গ্রাম্য কারিগর অলঙ্কৃত মান্ধাই কাঁঠাল কাঠের সেই পিঁড়িটা এখন কোথায় মনে মনে ভাবি। ছেলে আর ছেলের বউকে আমার মনে দুঃখ বোঝাতে পারি না। নাতনিদের বোঝার বয়স হয়নি। ওই পিঁড়িটা যে তাদের বসার জন্য এনেছিলাম, সেটা তাদের বোঝাতে পারি না। শুধু তাতাই একদিন আনমনে জিজ্ঞাসা করল, বাবা, এটা কি সেই পিঁড়িটা? আমি বললাম, হ্যাঁ। ইতিমধ্যে পুত্রবধূ এয়ারলাইন্সকে ধমকে পিঁড়িটার জন্য $75 ক্ষতিপূরণ আদায় করে এনে আমাকে দিয়েছে। টাকাটা 2 নাতনির জন্য বৌমার হাতে দিয়ে বললাম, ওদের 2টো বসবার আসন কিনে দিও। সামান্য $75 আমেরিকায় কি করে 2টো আসন হবে? কোনো পিঁড়ি জাতীয় জিনিস পাওয়া যাবে কিনা কে জানে। বৌমা বুদ্ধিমতী মেয়ে, সে কিছু না বলে টাকাটা রেখে দিল। আমি কিন্তু কাঠের পিঁড়িটাকে ভুলতে পারছি না। কলকাতায় ফিরে এসেছি, কখনো স্বপ্ন দেখি আমাদের সেই খুড়ি ঠাকুমার মান্ধাই কাঠের পিঁড়ি প্রশান্ত মহাসাগরের ঢেউয়ের চূড়ায় ভাসতে ভাসতে যাচ্ছে। কখনো দেখি আশ্বিন মাসের সাদা মেঘের ভেলায় চড়ে সেই পিঁড়ি দিগন্ত পাড়ি দিচ্ছে। কখনো মনে হয় পিঁড়িটা একটা বিরাট সিংহ দরজা। সেই দরজার ওপাশে এলা আর লীলা, আমার 2 নাতনি, খেলা করছে। শেষ হলো কাঁঠাল কাঠের পিঁড়ি নামক এই গল্পটি। তারাপদ রায়ের লেখা গল্পটি কেমন লাগলো সম্ভব হলে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাইন্ডলি আমার পাশে থাকবেন। ধন্যবাদ।